হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার পরিমিতি বা মেনসুরেশনের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে আয়তক্ষেত্র ব্যাপারে বলেছিলাম এবং সেই চ্যাপ্টার থেকে অঙ্ক করিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে বর্গক্ষেত্র নিয়ে করাবো। তো বর্গক্ষেত্র এই ক্ষেত্রে দেখো যে বর্গক্ষেত্রে যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেগুলো বেসিক কয়েকটা ফর্মুলা লিখেছি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলে কী হবে, বাহু স্কোয়ার, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী ছিল না, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তো এখানে যেহেতু বর্গক্ষেত্রে সমস্ত বাহুগুলোই হচ্ছে সমান, সুতরাং এখানে দৈর্ঘ্য প্রস্থ কিছু নেই, সবই সমান। সেই কারণে কী হয়েছে না, বাহু স্কোয়ার। আর পরিসীমা কী হবে না, যেহেতু সেক্ষেত্রে কী ছিল না, 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর এখানে যেহেতু সমস্ত বাহুগুলোই সমান, সুতরাং চারটে যে বাহু থাকবে সেই চারটে বাহুর যোগফলই হচ্ছে কি না, পরিসীমা। যেখানে বলা হয়েছে যে 4 ইন্টু বাহু হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। আর বর্গক্ষেত্রের কর্ণ কী হবে না, বাহু √2। ঠিক আছে, কোনো একটা যদি বাহু দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে যদি আমরা √2 যদি আমরা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে সহজেই আমরা বর্গক্ষেত্রে কর্ণ পেয়ে যাব। এবং বাহু কী করে পাবো না, এখান থেকেই পেয়ে যাবো। দেখো বাহুর সঙ্গে √2 গুণ আছে, সুতরাং বাহু কী হবে না, কর্ণকে যদি আমরা √2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রে কী হবে না, বাহু আমরা সহজে পেয়ে যাব। তো এছাড়া এইখান থেকে আরও বেশ কিছু ফর্মুলা হবে। তো সেই ফর্মুলাগুলো যখন আমি অঙ্ক করাতে যাব তখন আমি করিয়ে দেবো। সুতরাং বর্গক্ষেত্র নিয়ে আজকে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় সাধারণভাবে থাকে বা পরীক্ষায় এসেছে সেই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। প্রথম অঙ্ক দেখে নিই। প্রথম অঙ্কে বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 সেন্টিমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো এখানে দেখো দুটো জিনিস, যে এখানে যেটা দিয়েছে অঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রফল দিয়েছে এবং কর্ণ বের করতে বলেছে। তো আমি যেটা লিখেছিলাম যে কর্ণ, তার যে ফর্মুলা দিয়েছিলাম সেটা হচ্ছে কি, যে বাহু ইন্টু √2। ঠিক আছে, তো বাহু ইন্টু √2 সেদিক থেকেও আমরা করতে পারবো। তো আরেকটা আমাদের ফর্মুলা আছে কর্ণ ক্ষেত্রফলের সঙ্গে যেটা সম্পর্কিত, সেটা হচ্ছে কি না, √2 ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, তো সেটা দিয়ে আমরা করতে পারবো, দুটো দিয়েই আমরা করতে পারবো। এই নয় যে ফর্মুলা সমস্তই মনে রাখতে হবে, ফর্মুলা যদি মনে না থাকে তাহলে সেক্ষেত্রে হবে। এই একটা ফর্মুলা আছে। আরেকটা যেটা ফর্মুলা বলেছিলাম সেটা হচ্ছে কি, যে √2 ইন্টু কী বলেছিলাম না, বাহু। তো দুটো দিয়েই করা যেতে পারে। ঠিক আছে, তো এখানে যেহেতু সরাসরি ক্ষেত্রফল দেওয়া আছে, সরাসরি ক্ষেত্রফল দিয়ে করতে পারবো আর বাহুও করতে পারবো। তার কারণ ক্ষেত্রফল থেকে খুব সহজে আমরা বাহু বের করতে পারবো। ক্ষেত্রফলকে কী হবে না, যেহেতু এখানে বাহু স্কোয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলকে রুট করে দিলে আমাদের একটা বাহু পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা করে নিই। কর্ণ সমান হচ্ছে কি √2 ইন্টু ক্ষেত্রফল। তাহলে এটা রুটের মধ্যে কি হবে না 2, আর ক্ষেত্রফল কত দিয়েছে, 100 দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো 100 যদি বাইরে বেরিয়ে আসে তাহলে 10 হবে। তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে, 10√2। সুতরাং ক্ষেত্রফলের কর্ণের যে ফর্মুলা, ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্কিত যে ফর্মুলা, কর্ণ সমান হচ্ছে কি √2 ইন্টু ক্ষেত্রফল, সেটা সরাসরি আমরা উত্তর করতে পারবো 10√2। আর যদি এটা মনে নাও থাকে, যেটা বলেছিলাম যে একই ফর্মুলা থেকে একাধিক বেরোচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কী হবে না, আমরা যেটা আগে করেছি সেটা করেছিলাম যে বর্গক্ষেত্রের কর্ণ মানে কি √2 ইন্টু বাহু। তো এখানে তো বাহু নেই, বাহু আমরা পেয়ে যাব। ক্ষেত্রফল যদি 100 হয় তাহলে তাকে রুট করলে একটা বাহু পেয়ে যাব, এবং সে বাহু কত হবে না 10 হবে। যদি আমরা 100কে যেটা আছে, এই 100 যেটা রয়েছে তাকে যদি আমরা রুট করে নিই, তার মানে সেক্ষেত্রে আমরা একটা বাহু পেয়ে যাবো, সেটা হচ্ছে কত, তাহলে বাহুটা কত হবে 10 হবে। এবং সেক্ষেত্রেও আমাদের উত্তর একই হবে, এবং সেটা হচ্ছে কত না 10√2। সুতরাং দুদিক থেকেই হবে। বলেছিলাম অঙ্ক করতে গিয়ে আমি তোমাদের ফর্মুলা বলে দেবো। তো সরাসরি যদি এই ফর্মুলা মনে না থাকে, যে আমি তো কর্ণ মানে মনে রেখেছি √2 ইন্টু বাহু, তাহলে সেক্ষেত্রে কীভাবে হবে, খুব সহজে হবে। ক্ষেত্রফলকে আমরা রুট করে দেবো, তাহলে বাহু স্কোয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলকে রুট করলে একটা বাহু পেয়ে যাব 10, তাহলে √2 ইন্টু 10। তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে 10√2। বা সরাসরি যদি ক্ষেত্রফলের আমাদের এই ফর্মুলা যদি মনে থাকে যে কর্ণ সমান √2 ইন্টু ক্ষেত্রফল, তাহলে সেক্ষেত্রে ঠিক একই উত্তর হবে। উত্তরটা হচ্ছে কত না 10√2। এবারের অঙ্ক খুবই ভালো অঙ্ক, এসএসসিতে আসা অঙ্ক। অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো এখানে একটা জিনিস দেখো, যে একটু আগে যে অঙ্ক করালাম সেখানে কি ছিল না, কর্ণ হচ্ছে কত না √2 ইন্টু ক্ষেত্রফল। তার কর্ণের সঙ্গে যেটা ক্ষেত্রফলে যে সম্পর্ক, সুতরাং ক্ষেত্রফলকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কত হবে না, ক্ষেত্রফল সমান হয়ে যাবে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। ঠিক আছে, তো এটাকেই আমরা যা, কারণ কি যেটা রুটের মধ্যে ছিল সেটা বাইরে এলে হাফ হয়ে যাচ্ছে, তো আমরা এমনি করেছিলাম কর্ণ সমান কত না √2 ইন্টু ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলকে বাইরে বের করলে এটা একটা ফর্মুলা, ক্ষেত্রফল সমান কত হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তো অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে কি, যে
প্রথম একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ, তাহলে প্রথম দ্বিতীয়টা যদি 1 হয় তাহলে প্রথমটা দ্বিগুণ হবে বা 2 হবে। তাহলে এই দুটো জিনিস আমরা দুটোকে অনুপাত হিসাবে রাখবো। প্রথমটা ক্ষেত্রে কত, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, এই একটা আছে, এবং এটার সঙ্গে দ্বিতীয় যেটা আছে সেটার সঙ্গে একই রকম হবে, তো সেটা কত না হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তাহলে বলছে যে প্রথমটা হচ্ছে কি না দ্বিতীয়টার দ্বিগুণ, তার মানে এখানে যদি কর্ণকে আমি 1 ধরি তাহলে এখানে কর্ণকে কত ধরতে হবে, তার দ্বিগুণ মানে 2 ধরতে হবে। সুতরাং সেভাবে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কত হাফ ইন্টু এখানে যদি কর্ণকে আমরা 2 ধরি তাহলে সেক্ষেত্রে 2 এর স্কোয়ার হবে, আর এক্ষেত্রে হাফ ইন্টু এটা কত হবে না 1 এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি কর্ণ 1 হয় তাহলে এটা হচ্ছে তার দ্বিগুণ, তার মানে এটা 1 হলে এটা কত হবে না 2 হবে। তার মানে এক্ষেত্রে কত হয়েছে না হাফ ইন্টু 2 গুণিতক 2, আর এখানে কত হবে না হাফ ইন্টু 1 ইন্টু 1। তাহলে এক্ষেত্রে 2 আর 2 কেটে যাবে, তাহলে এখানে কত থাকছে না এখানে যে 2:2, এখানে কত হবে না 1/2। তাহলে দুটোকে আমরা বেসটাকে সমান করব। বেসটাকে সমান করতে গেলে একে যেমন 2 দিয়ে গুণ করতে হবে, একেও কী করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে 2 2 এ 4, আর এক্ষেত্রে 2 আর 2 কেটে যাবে, তো সেক্ষেত্রে কত হবে না 1 হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের যেটা ক্ষেত্রফলে যেটা অনুপাত সেটা কত হয়ে যাচ্ছে না 4:1। সুতরাং ফর্মুলা যেগুলো থাকে সেগুলো একটা ফর্মুলা থেকে একাধিক ফর্মুলাগুলো বেরিয়ে যায় ডিরাইভ করার ফলে। সুতরাং সেক্ষেত্রে আগে যেটা করেছিলাম যে কর্ণ সমান কত √2 আর 2 ইন্টু ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলকে বাইরে আনলে এটা ফর্মুলা হয়ে যাবে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। যেহেতু বলেছে যে সেটা হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে কী আছে না ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তো ক্ষেত্রফল যদি এইটা হয় তাহলে কর্ণ এখানে দিয়েছে, শুধু কন্ডিশান দিয়েছে যে প্রথমটার যে কর্ণ সেটা দ্বিতীয়টার যে কর্ণ তার ঠিক দ্বিগুণ। তার মানে এখানে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার ইস টু হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, এটা হচ্ছে প্রথমটা এবং এটা হচ্ছে দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টা যদি 1 হয় তাহলে প্রথমটা তার দ্বিগুণ হবে 2 হবে, যেখানে কর্ণের এখানে বসিয়েছি 1 এর কর্ণ স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর এখানে কর্ণ স্কোয়ার মানে 2 স্কোয়ার। তো এটাকে আমরা সলভ করলাম, তাহলে প্রথম বর্গক্ষেত্র এবং দ্বিতীয় বর্গক্ষেত্রে তার যে ক্ষেত্রফলের যে অনুপাত সেটা কত বেরিয়ে গেল না 4:1। এবারে যে অঙ্ক, এটা এসএসসি সিজিএল এসেছিলো, অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি ঘরের মেঝে আয়তাকার যার দৈর্ঘ্য 6 মিটার ও প্রস্থ 4 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে তার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে এখানে দেখো একটা আয়তাকার বলছে, তো আয়তাকার যদি হয় তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, এবং যেহেতু উচ্চতাও এখানে দিয়েছে তো সেক্ষেত্রে কি বলেছে যে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে 4, এবং উচ্চতাও বলছে 4। এখন বলছে যে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি, এই একটা দেওয়াল কী হবে না যেটা দৈর্ঘ্যের দিক থেকে দুটো দেওয়াল হবে এবং প্রস্থের দিক থেকেও দুটো দেওয়াল হবে। তো দৈর্ঘ্যের দিক থেকে যে দেওয়াল হবে সেটা কি হবে না দুটো দেওয়াল পাবো, এবং সেক্ষেত্রে তার এরিয়া কত হবে না নিচের বেসটা হচ্ছে 6 এবং হাইট হচ্ছে কত না 4 বলেছে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 6 গুণিতক 4, তো কত হবে না এদিকে একটা আর এদিকে একটা, তাহলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। আর যেটা প্রস্থের দিক থেকে পাবো সেটাও কি হবে না সেটাও দুটো হবে, তো সেটা কোন দিক থেকে হবে না তার বেসটা হচ্ছে কত 4 এবং হাইটও 4, তার মানে সেক্ষেত্রে তার এরিয়া কত হয়ে যাবে না 4x4, এবং এটাও দুটো হবে, দুটো সাইডে আছে, তাহলে এখানে 2 হয়ে যাবে, তো এদেরই যোগ করলে হয়ে যাবে 6 4 24, 24 দিয়ে কত হচ্ছে 48, এবং 4 4 16, 16 আর দিয়ে কত হচ্ছে 32 হচ্ছে, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 80 বর্গ মিটার। ইউনিট কি দিয়েছে ক্ষেত্রফল কত বর্গমিটার না 80 বর্গমিটার। সুতরাং খুব সহজভাবে একটা জিনিস শুধুমাত্র দেখতে হবে যে দেওয়ালগুলো কীভাবে না দৈর্ঘ্যের দিক থেকে দুটো সাইড হবে, এদিকে একটা সাইড এদিকে একটা সাইড, 6 বেস হাইট হচ্ছে 4, তাহলে 6 4 24, 24 দিয়ে 48, আর প্রস্থের দিকে দুটো সাইড হবে, 4 হচ্ছে বেস হাইটও 4, তাহলে 4 4 16 দুটো দিকে, তাহলে 16 দিয়ে 32, তো 48 আর 32, তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 80 বর্গ মিটার। তো এবারের অঙ্ক দেখো, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দুটো রিলেটেড এই ধরনের অঙ্ক। তো অঙ্কটাতে কী আছে প্রথমে দেখে নিই যে 1600 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তার মানে এখানে দেখো যে তার দিয়ে যেটা বেষ্টন করা হয়েছে তার মানে যেটা বর্গক্ষেত্র আছে সেটাকে আয়তক্ষেত্র বানানো হয়েছে, ঠিক আছে। তো বর্গক্ষেত্র যেটা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি সেটা হচ্ছে কি না বাহু স্কোয়ার, এবং সেটা কত দিয়েছে না 1600 বর্গ সেমি দিয়েছে। তাহলে এখান থেকে সহজেই আমরা কি করব না একটা বাহু আমরা পেয়ে যাব।
তো বাহু এখানে কত হবে না, বাহু হচ্ছে কি না রুট, এটা যদি আমরা 1600কে করে নিই তাহলে সেক্ষেত্রে সহজেই হয়ে যাবে, সেটা হচ্ছে কত না 40 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা এর পরিসীমা আমরা খুব সহজে পেয়ে যাব। পরিসীমা মানে কি না, এর ক্ষেত্রে যদি সমস্ত বাহুগুলো সমান, তো যে ক্ষেত্রে এর ফর্মুলা হচ্ছে কি না 4 ইন্টু বাহু। তো 4 ইন্টু বাহু মানে কি 4 ইন্টু 40, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 160 সেন্টিমিটার। তো এই যে জিনিসটা আছে, যে পরিসীমা যেটা পেয়েছি বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে পরিসীমা, সেই পরিসীমাটা হচ্ছে কি না সেই তার দিয়ে একটা আয়তক্ষেত্র বানানো হচ্ছে। তো আয়তক্ষেত্র যদি বানানো হয় তাহলে সেই আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে, 160ই হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি কত হয় না, পরিসীমা যেটা দিয়েছে যে পরিসীমা যদি 160 হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে না দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কত হবে না 160/2, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 80 হয়ে যাচ্ছে। তার কারণ কি না, আমরা জানি আয়তক্ষেত্রে যে পরিসীমা সেটা হচ্ছে কি না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কী হবে না, যেটা পরিসীমা তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, এবং সেটা হচ্ছে কত না 80 সেন্টিমিটার। এবার আমাদের এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে, তবে কি আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি বের করতে পারবো। কিন্তু সরাসরি না দিয়ে আমাদের কি দিয়েছে না দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত এই অঙ্কের ক্ষেত্রে দিয়েছে। তো সেটা কত দিয়েছে না, এই অনুপাত বলছে সরাসরি না দিয়ে বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য কী হবে তার 3 গুণ হবে, বা দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে অনুপাত আমরা করতে পারবো খুব সহজে। যে বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ 1 হলে দৈর্ঘ্য 3 হবে, বা এদের মধ্যে অনুপাত কত না 3:1। তার মানে দেখো যে 4 অনুপাত যেটা, সেই 4 অনুপাত মানে কত না 4 অনুপাত মানে হচ্ছে কত না 80। তাহলে সেক্ষেত্রে 1 অনুপাত কত হবে না 80/4, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 20 হয়ে যাবে। তাহলে 20 যদি হয় তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে, একে 20 দিয়ে গুণ করব 60 হবে, এবং প্রস্থ কত হবে তাকেও আমরা 20 দিয়ে গুণ করব এবং 20 হবে। তাহলে দৈর্ঘ্য পেয়েছি এবং প্রস্থ পেয়েছি, তাহলে খুব সহজে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, এবং সেটা কত না 6×2=1200 কী হবে না বর্গ সেমি। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তো সুতরাং খুব সহজভাবে আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজভাবে আমরা যেটা দিয়েছি, যেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে এবং সেটা তার দিয়ে যেটা বেষ্টন করা ছিল সেটা একটা আয়তক্ষেত্র বানানো হয়েছে, এবং সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে দুটোর পরিসীমা তো একই হবে, একই তার দিয়ে করা হচ্ছে। তো প্রথমে আমরা দেখব যে বর্গক্ষেত্রের পরিসীমা বের করব। পরিসীমা বের করতে গেলে বাহু দরকার, বাহু কোত্থেকে পাবো না এরিয়া যেটা আছে তাকে রুট করলে আমরা একটা বাহু পেয়ে যাব। তো এই ক্ষেত্রে পরিসীমা কত হবে না 4 ইন্টু বাহু মানে 160। তার মানে যেটা আয়তক্ষেত্র হবে তারও পরিসীমা সেই 160ই হবে। তাহলে পরিসীমা যদি 160 হয় তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে, 2 দিয়ে ভাগ করব 80 হবে। কিন্তু এখানে সরাসরি অনুপাতে দেওয়া আছে যে প্রস্থের 3 গুণ, তার মানে 3:1। তাহলে 4 অনুপাত যদি 80 হয় তাহলে 1 অনুপাত কত হবে 20 হবে। তার মানে দৈর্ঘ্য সহজেই বলতে পারবো 20×3=60 এবং প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কত হবে না 60 × 20, তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কত না 1200 বর্গ সেন্টিমিটার। এবারে যে অঙ্ক দেখো, এই অঙ্কটা কিন্তু সেই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র সম্বন্ধিত অঙ্ক। তো এক্ষেত্রেও আমরা দেখে নিই অঙ্কটাতে কি বলছে, যে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে কার ক্ষেত্রফল বেশি নির্ণয় করো। তো এখানে অঙ্ক কিন্তু সরাসরি শুধু এইটুকুই বলেছে যে কত বেশি নয়, কার ক্ষেত্রফল হচ্ছে বেশি হবে, শুধু এইটুকুই। তো এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের আগের দিন বলেছিলাম বা আজকেও আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রে একই অঙ্ক করাবো, যে কোনো একটা জিনিস করতে গেলে আমাদেরকে শতকরা যদি হিসেব করতে চাই যে 100-র সঙ্গে কম্পেয়ার করা আর কি। তো একটা হলো 100, তো আরেকটা যদি 120 হয় বলবো যেটা 120 হয়েছে সেটা হচ্ছে বেশি, বা যদি পরে 100-র পরিবর্তে যদি 80 হয় বলবো পরেরটা যেটা 80 বেরিয়েছে সেটা হচ্ছে কম। সুতরাং আয়তক্ষেত্র যদি আমরা ধরে নিই, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে না একটা জিনিস দেখো, আমি কালকে বলেছিলাম যে দৈর্ঘ্য এবং প্রস্থকে 20 আর 5 ধরবে, কেন না 20 আর 5 ধরলে সুবিধে হবে। সেটা হচ্ছে কি না 20×5=100, সরাসরি 100তে চলে যাবে, 20×5=100। তার মানে কি যে একটা আয়তক্ষেত্র যদি ধরে নিই, আয়তক্ষেত্রে কি আছে না দৈর্ঘ্য হচ্ছে কত 20 এবং প্রস্থকে যদি আমি 5 ধরি তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হবে না 20×5=100 হবে। ঠিক আছে, আর তার পরিসীমা তাহলে কত হয়ে যাবে না পরিসীমা যেটা সেটা কত হয়ে যাবে না 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 2 × 25, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 50 হচ্ছে পরিসীমা আয়তক্ষেত্রের ক্ষেত্রে। যদি আমরা একটা দৈর্ঘ্যকে 20 ধরি এবং প্রস্থকে আমরা কি ধরি না 5 ধরি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত বেরিয়ে গেছে না 100 বেরিয়ে গেছে। আমাদের ক্ষেত্রফলে কম্পেয়ার করে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রফল বেশি
বা কোনটার কম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, অঙ্কে কিন্তু বলে দিয়েছে যে দুটোর ক্ষেত্রে কি আছে না পরিসীমা কিন্তু সমান। তাহলে এই আয়তক্ষেত্রে পরিসীমা যদি 50 হয়, তাহলে যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে না তারও পরিসীমা কি হবে না 50 হবে। তো 50 যদি পরিসীমা হয়, তাহলে সেক্ষেত্রে তার একটা বাহু কত হবে না বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে না, যেহেতু প্রতিটা বাহু সমান, তাহলে সেটাকে 4 দিয়ে আমরা ভাগ করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে কত হবে না 12.5। তাহলে একটা বাহু যদি 12.5 হয়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে না, ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে কি না বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার মানে কত 12.5 ইন্টু 12.5, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কত হয়ে যাবে দেখো, 5 5 25 হবে, আর 12 12 144 আর 12 তো 156, তাহলে 156.25, ঠিক আছে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কত বেরিয়েছে না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বেরিয়েছে ক্ষেত্রফল কত না 100 বেরিয়েছে। সুতরাং খুব সহজেই আমরা বলতে পারবো যে যদি পরিসীমা যদি দুটোর ক্ষেত্রে সমান হয়, তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কি হবে না বেশি হবে। সুতরাং তোমরা তোমাদের মতন যে কোনো ফিগার ধরতেই পারো, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দুটোর ক্ষেত্রে পরিসীমা কিন্তু সমান হতে হবে। সুতরাং আমি এখানে যেটা ধরেছি 20 5 100, ঠিক আছে, ক্ষেত্রফল 100 হচ্ছে, তাহলে 20 আর 5 যদি হয়, তাহলে সেক্ষেত্রে পরিসীমা কত হবে না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো 50 হবে। তো এই 50 কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা ঠিক রাখতে হবে। তার মানে এই আয়তক্ষেত্রের পরিসীমা যদি 50 হয়, তাহলে এই 50 কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা 50ই থাকতে হবে। তাহলে তার পরিসীমা যদি 50 হয়, তাহলে একটা বাহু কত হবে না 4 ইন্টু বাহু, তো তাহলে 4 দিয়ে ভাগ করলে একটা বাহু বেরিয়ে যাবে 12.5। তার ক্ষেত্রফল কত হবে না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু স্কোয়ার, বাহু গুণিতক বাহু। তাহলে একটা বাহু যদি 12.5 হয়, তাহলে দুটো বাহু কত হয়ে যাবে বাহু গুণিতক 12, তো তার ক্ষেত্রফল হবে 156.25। আর যেটা একই পরিসীমাতে আয়তক্ষেত্রের ক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হয়েছিল না 100 হয়েছিল। সুতরাং খুব সহজভাবে আমরা এখানে দেখতে পেলাম যে বর্গক্ষেত্রের যদি পরিসীমা যদি সমান হয় আয়তক্ষেত্রে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কি হবে সবসময় বেশি হবে। এবারের অঙ্ক দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই ধরনের প্রচুর অঙ্ক করেছি। এবারে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে একই টাইপের অঙ্ক, এটা রেলে এসেছিল। অঙ্কটাতে বলছে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। অঙ্ক কিন্তু খেয়াল রাখবে যে বলেছে ক্ষেত্রফল কত হবে না, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এখানে আমি ঠিক আগের দিনে যেটা করেছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে ঠিক একই রকম। এখানে যেটা হয় সেটা হচ্ছে কি যে ক্ষেত্রফল এর ফর্মুলা কি না, ক্ষেত্রফল হচ্ছে কত না বাহু স্কোয়ার, তাই তো, বাহু স্কোয়ার। তাহলে এখানে আমি ধরে নেব প্রথমে যে এর যে একটা বাহু, সে বাহু হচ্ছে কত না 10। বলে 10 কেন ধরলেন না, 10 ধরেছে এই কারণে যে তাহলে যদি বাহু স্কোয়ার বা ক্ষেত্রফল বের করে, তাহলে সেক্ষেত্রে 10 গুণিতক 10, তো ক্ষেত্রফল কত হবে না 100 হবে। 100 যেটা আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে করেছিলাম সেটা 20 গুণিতক 5, সেই 100 করেছিলাম। তো সুতরাং 100 থেকে বেশি গেলে সেটা কত বেশি, আর যদি 100 থেকে কম হয় তাহলে কত কম শতকরা, সেটা খুব সহজে হিসেব করা যাবে। তোমরা যে কোনো ফিগার নিতে পারো, 20 গুণিতক 20 400 হবে, তাহলে লাস্টে যে ফিগার হবে তাকে আবার 4 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। কিন্তু সরাসরি যদি 100 হয়, তাহলে এর বেশি হলে কত বেশি বা এর থেকে কম হলে কত কম, সেটা কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমি ধরলাম কি যে একটা বাহু হচ্ছে কত না 10, ঠিক আছে। তো এখানে প্রশ্নে দিয়েছে যে 25% যদি বৃদ্ধি পায়, তো 25% বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কি না 25% মানে 4 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাওয়া, তাই না। 25% মানে কত না 25% মানে হচ্ছে 25/100, তো সেটা হচ্ছে কত না 4 ভাগের 1 ভাগ। তো 10-এর 4 ভাগের 1 ভাগ মানে কত, 10কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 2.5। তো এটা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 12.5 হবে। আরেকটা বাহু ঠিক একই রকম বাড়বে, এটাও কী হবে 25% বাড়বে। তো 10-এর 25 মানে কত না 2.5, তাহলে 10-এর সঙ্গে 2.5 বাড়িয়ে দিলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 12.5। তো এর ক্ষেত্রে তার এরিয়া কত হয়ে যাবে না বাহু স্কোয়ার, তাহলে একটা বাহু হচ্ছে 12.5 আর একটা বাহু হচ্ছে 12.5, তো এক্ষেত্রে কত হয়ে যাবে ক্ষেত্রফল না 5 5 25 আর 12কে 13 দিয়ে গুণ করব, 12 12 144 প্লাস 12 156, এবং 156 কী হবে দুটোর আগে দশমিক পড়ে যাবে। তাহলে প্রথমে যেটা ছিল ক্ষেত্রফল সেটা হচ্ছে 100, এখন যে ক্ষেত্রফল বেরোলো সেটা হচ্ছে কত 156.25। তাহলে বৃদ্ধি কত, তাহলে বৃদ্ধি হচ্ছে কত না 156.25 মাইনাস 100, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 56.25% হচ্ছে কি না বৃদ্ধি। সুতরাং খেয়াল রাখবে
উত্তর কিন্তু এভাবেই থাকবে 156.25%। এই ধরনের একটা উত্তর থাকবে। সুতরাং চট করে কিন্তু এই উত্তরটা দিও না, তাহলে কিন্তু অঙ্ক কিন্তু তুমি ভাববে আমি সব ঠিক করেছি, আদৌ আমি সব ঠিক করিনি। তার কারণ প্রশ্নে যেটা শুরুতেই বললাম, বলেছে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত নয়, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে বা কত বাড়বে। তো সেটা যেহেতু প্রশ্নে সবগুলো পার্সেন্টেজে দিয়েছে, সেই কারণে আমরা দেখলাম আগে ছিল 100, যেটা করতে সুবিধে হয়েছে। তো 100 জায়গায় 156.25, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হলো না 156.25 মাইনাস 100, তো বৃদ্ধি পার্সেন্টেজ বা শতকরা হার কত না 56.25%। এবারের অঙ্ক খুবই ভালো অঙ্ক। দেখো অঙ্কটাতে বলছে যে 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটা ঘরের ভূমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। প্রতি বর্গমিটারে 10 টাকা হিসাবে 4 দেওয়াল রং করতে 1400 টাকা খরচ হলে ভূমির কর্ণের দৈর্ঘ্য কত। তো এখানে এই যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি না দেওয়ালের ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন থাকে তার মধ্যে এটা একটা, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দিয়েছে যে সেটা হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থ না দিয়ে তাদের অনুপাত দিয়েছে। তো প্রথমে আমি দেখে ফেলবো যে 4টে দেওয়াল যে রং করা হয়েছে তার ক্ষেত্রফল কত, সেটা প্রথমে আমি বের করব। তো ক্ষেত্রফল কত না টোটাল যে টাকা খরচ হয়েছে কত না 1400 টাকা খরচা হয়েছে, এবং প্রতি বর্গমিটার, প্রতি বর্গমিটারে 10 টাকা করে খরচা হয়েছে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত না 1400/10, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 140 মিটার। ঠিক আছে, প্রথমে এটা বের করব। এটা হচ্ছে কি না 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালে 4টে যে দেওয়াল আছে তার ক্ষেত্রফল কত না টোটাল 1400 টাকা খরচা হয়েছে, এবং প্রতি মিটারে কত হয়েছে 10 টাকা করে খরচা যদি হয়, তাহলে ক্ষেত্রফল কত না 1400/10, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 140 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভূমির যে পরিসীমা সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। পরিসীমা এক্ষেত্রে কী হবে, ভূমির পরিসীমা মানে যেটা বেস আর কি, যেটা আয়তক্ষেত্রে যেটা দিয়েছে তার যে বেস, ঠিক আছে, এই বেসটার পরিসীমা কত হবে না পরিসীমা আমরা জানি যেটা ক্ষেত্রফল বেরিয়েছে তাকে যদি আমরা উচ্চতা দিয়ে ভাগ করে দিই, তো উচ্চতা এখানে কত আছে, এখানে না উচ্চতা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে যে 5 মিটার উচ্চতা বিশিষ্ট। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা উচ্চতা 5 দিয়ে আমরা ভাগ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে কী হবে না পরিসীমা আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে কত হবে না 5 দিয়ে 10, 5 8 40, তো কত হবে না 28 মিটার। তাহলে এই আয়তক্ষেত্রের যে পরিসীমা, ঠিক আছে, তার কারণ দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়েছে, দুটো সমান নয়, বর্গক্ষেত্র হলে দুটো সমান হতো। তাহলে এই পরিসীমার মধ্যে কী আছে না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি 28 হয়, শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্লাস প্রস্থ, তো সেটা কি হবে না সেটা আমরা 28কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে সহজে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত না 14। তার মানে যে বেস যেটা তার দৈর্ঘ্য এবং প্রস্থ এর যোগফল কত হচ্ছে না 14 হচ্ছে। তো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে, তবেই তো আমি কর্ণ পাবো, তাই না। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা দিয়েছে তাদের যে অনুপাত দিয়েছে, আমাকে সরাসরি না দিয়ে অনুপাত দিয়েছে, এবং সেই অনুপাতটা কত না 4:3। 4:3, তাহলে এখানে 7 অনুপাত মানে কত হচ্ছে না 7 অনুপাত মানে হচ্ছে 14। তাহলে 1 অনুপাত মানে কত না 2, তো 2 যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কত হয়ে যাবে 8 হবে, এবং প্রস্থ কত হয়ে যাবে না 6 হবে। বোঝা গেছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে আমরা 14 পেয়েছি, কিন্তু এক্ষেত্রে অনুপাত দিয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3। তার মানে 7 অনুপাত যদি 14 হয়, তাহলে 1 অনুপাত হচ্ছে কত না 2, তাহলে দৈর্ঘ্য কত হবে না 4 2 8 হবে, এবং প্রস্থ কত হবে না 3 2 6 হবে। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তাহলে এবার আমরা কর্ণ যেটা সেটা খুব সহজে পেয়ে যাব। আমরা জানি কর্ণ স্কোয়ার সমান কত না দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা আমরা জেনেছি আমরা। সুতরাং এখানে থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দুটোই আমরা পেয়ে গেছি, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দৈর্ঘ্য মানে কত দৈর্ঘ্য স্কোয়ার মানে 8 8 64, 8 স্কোয়ার, আর প্রস্থ হচ্ছে কত 6, তাহলে 6 স্কোয়ার মানে 6 6 36, তো সেক্ষেত্রে কত হচ্ছে 64 আর 36, তো কত হবে 100 হবে। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যেটা কর্ণ, তাহলে সেটা কত হয়ে যাবে না সেটা আমরা যেটা 100 বেরিয়েছে তাকে আমরা রুট করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কত না 10 মিটার। সুতরাং অঙ্ক আমরা বুঝে বুঝে করব, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তার কারণ একটা জিনিস দেখো, প্রশ্নে যেহেতু দিয়েছে যে কর্ণ কত হবে, আর কর্ণ মানে আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই জানতে হবে। আর দৈর্ঘ্য প্রস্থ আমি কোত্থেকে জানবো না পরিসীমা থেকেই আমাকে জানতে হবে, বা ক্ষেত্রফলের থেকে, ঠিক আছে।
কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রফল যেটা দিয়েছে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়েছি 1400 টাকা খরচ, প্রতি বর্গমিটারে 10 টাকা করে হলে তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল 140। তো সেখান থেকে আমরা পরিসীমা সহজে পেয়ে যাব। পরিসীমা কি না, 4 দেওয়ালের ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে পরিসীমা, ভূমির যে পরিসীমা, এই ভূমির যে পরিসীমা চারদিকে যেটা লাইন আছে তা সেটা কত হচ্ছে 28। তো এর মধ্যে কি আছে না, দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ, তার কারণ পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হবে না, একে আমরা পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলাম, 14 হলো। 14 হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল, কিন্তু এখানে অনুপাত দিয়েছে 4 আর 3 অনুপাত, 4 3 7 অনুপাত, মানে যদি 14 হয় 1 অনুপাত হচ্ছে 2। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 4 2 8, প্রস্থ 3 2 6, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। সুতরাং কর্ণ আমরা খুব সহজে পেয়ে গেলাম। কর্ণ মানে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, বা কর্ণ স্কোয়ার মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো সেখান থেকে কর্ণ আমরা খুব সহজে পেয়ে গেলাম, এবং সেটা হচ্ছে কত না 10 মিটার। এবারে যে অঙ্ক, সেই অঙ্কটাতে বলছে যে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার, এদের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার। তার মানে কি, এদের যে টোটাল ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের তার সেই যে বর্গক্ষেত্র হবে তার যেটা দিয়েছে পরিসীমা, সেটা আমাদের কত বের করতে হবে। তাহলে দুটো বর্গক্ষেত্রের পরিসীমা দিয়েছে। প্রথমটার ক্ষেত্রে যে পরিসীমা সেটার ক্ষেত্রে কত দিয়েছে না 24 সেন্টিমিটার। তো পরিসীমা যদি 24 সেন্টিমিটার হয় তাহলে সেক্ষেত্রে একটা বাহু কত হবে না 4 দিয়ে ভাগ করব, তো সেক্ষেত্রে কত হবে না 6 সেন্টিমিটার। বোঝা গেছে। তাহলে তার এরিয়া কত হয়ে যাবে না, এরিয়া যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে না বাহু স্কোয়ার, তার মানে 6 দিয়ে গুণ করতে হবে, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 36 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর যেটা দিয়েছে, তার যেটা দিয়েছে, তার কি দিয়েছে না, তার যে পরিসীমা সেটা হচ্ছে কত না 32 সেন্টিমিটার। তো 32 সেন্টিমিটার যদি হয় তাহলে এর বাহু কত হবে না, একে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে কত হবে না 8 সেন্টিমিটার হবে। 8 4 32, ঠিক আছে। 4 ইন্টু বাহু, তাহলে একটা বাহু কত হবে না, সেক্ষেত্রে আমাদের 4 দিয়ে ভাগ করব 8 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রে যেটা এরিয়া সেটা কত হবে না 8 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না, এক্ষেত্রে হয়ে যাবে না কত 64। বলছে এদের যে সমষ্টির ক্ষেত্রফল বিশিষ্ট যে বর্গক্ষেত্র হবে তার পরিসীমা কত। তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে আমরা দেখে নিই না, 36 প্লাস 64 দুটোকে যোগ করলে সেটা কত হয়ে যাবে না 100 বর্গ সেন্টিমিটার। তাহলে 100 বর্গ সেন্টিমিটার যদি ক্ষেত্রফল হয়, ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে কত না 100, তাহলে সেক্ষেত্রে বাহু কত হয়ে যাবে না, বাহু হয়ে যাবে যা সেটাকে আমরা রুট করব। তার কারণ হচ্ছে কি না বাহু স্কোয়ার সমান হচ্ছে কত না ক্ষেত্রফল। তাহলে বাহু স্কোয়ার যদি 100 হয় বা ক্ষেত্রফল যদি 100 হয়, তাহলে সেই বর্গক্ষেত্রে যে নতুন যে বর্গক্ষেত্র হবে তার একটা বাহু কত হবে না √100, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্নে যেটা চেয়েছিল সেটা হচ্ছে কি যে সেই পরিসীমা কত, সেই যে নতুন যে বর্গক্ষেত্র হবে তার পরিসীমা কত হবে না, পরিসীমা আমরা খুব সহজে বের করতে পারবো। সেটা হচ্ছে কি না 4 ইন্টু বাহু। তো 4 ইন্টু বাহু মানে কত, 4 ইন্টু 10 বেরিয়েছে, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 40 সেন্টিমিটার হবে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। বা যেটা জানতে চেয়েছিল যে নতুন যে বর্গক্ষেত্র হবে তার পরিসীমা কত হবে না 40 সেন্টিমিটার। সুতরাং এই ধরনের অঙ্ক এটা এসএসসি সিজিএল এসেছিল, ঠিক একই টাইপের অঙ্ক হতে পারে। সেটা হচ্ছে কি এখানে যেমন দিয়েছে যে দুটোর যে এরিয়া দিয়েছে, যেটা এরিয়া বেরিয়েছে বা ক্ষেত্রফল বেরিয়েছে, তাদের সমষ্টি মিলে যেটা হয়েছে তার একটা বাহু কত বের করলাম এবং সেখান থেকে পরিসীমা বের করলাম। কোনো কোনো ক্ষেত্রে যে ক্ষেত্রফলগুলো হবে তো বলবে ক্ষেত্রফলগুলোর অন্তরের বা বিয়োগ করলে যে নতুন যে বর্গক্ষেত্র তৈরি হবে তার পরিসীমা কত। সুতরাং এখানে যেটা আমরা যোগ করেছি 36 প্লাস 64, সেক্ষেত্রে যে দুটো মান বেরোবে তাকে আমরা কি করব বিয়োগ করব। বিয়োগ করার পরে তাকে যদি আমরা রুট করি তাহলে তার একটা বাহু পেয়ে যাব, আর সেই বাহুকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে তার পরিসীমা আমরা খুব সহজে পেয়ে যাব। সুতরাং এটা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে যে দুটো ক্ষেত্রফলকে কী করতে হবে যোগ করতে হবে, আর কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে দিতে পারে যে দুটো ক্ষেত্রফলের তার যে বিয়োগফল বা যে অন্তর তা সেটা দিয়েও করতে পারে। সুতরাং যেভাবে দিক আমরা সহজে করতে পারবো। এখানে যেমন যোগ করলাম ওখানে সেক্ষেত্রে আমরা বিয়োগ করব, আর সমস্ত প্রসেস কিন্তু একই থাকবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেটা পরিসীমা জানতে দিয়েছিল সেটা হচ্ছে কত না 40 সেন্টিমিটার। এবারের অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে দেখো যে পরিসীমা দুটোর সমান হবে, এই আয়তক্ষেত্রে যে পরিসীমা হবে না বর্গক্ষেত্রের যে নতুন যেটা হবে তার পরিসীমা একই হবে,
এবং সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আমাদের জানতে চেয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, সেক্ষেত্রে বাহু স্কোয়ার। তো বাহু আমাদের জানতে হবে, বাহু কত হচ্ছে সেটা আমাদের জেনে নিতে হবে পরিসীমা থেকে। তাহলে প্রথমে যেটা আয়তক্ষেত্র দিয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ এটা যেটা দিয়েছে তাদের সরাসরি কি বলেছে, যে এখানে দিয়েছে 48 হচ্ছে কত না, দৈর্ঘ্য হচ্ছে 48 এবং বলছে 48 মিটার, এবং বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে উল্টে যদি বলি যে প্রস্থ হচ্ছে কত না, দৈর্ঘ্যের 3 ভাগের 1 ভাগ, তাহলে একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে প্রস্থ কত হয়ে যাবে না 16 হবে। তাহলে এখানে বলছে যে এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং সেটা হচ্ছে প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থ কত হবে না, দৈর্ঘ্যের 3 ভাগের 1 ভাগ, তাহলে একে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যাবে না 16 মিটার হচ্ছে কি প্রস্থ, এবং দৈর্ঘ্য হচ্ছে কত না 48 মিটার। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা যেটা সেটা আমরা বের করে নেব। পরিসীমা হচ্ছে কত না 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য কত হচ্ছে না 48 প্লাস প্রস্থ হচ্ছে কত 16। তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো সেটা হচ্ছে কত না 814 64, তার মানে হচ্ছে কত না 128 মিটার হচ্ছে যে আয়তক্ষেত্র, তার হচ্ছে পরিসীমা কত না 128 মিটার। তাহলে বর্গক্ষেত্রে যে পরিসীমা হবে সেই বর্গক্ষেত্রের পরিসীমাও কী হবে না একই হবে, বলে পরিসীমা সমান হতে হবে। পরিসীমা হচ্ছে কত না, যেটা আয়তক্ষেত্রের যে পরিসীমা সেই একই পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে যে আয়তক্ষেত্র তার পরিসীমা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত না 128 মিটার। তাহলে এখানে যে বর্গক্ষেত্র যেটা তারও পরিসীমা কত হবে না 128 হবে। তাহলে এর বাহু কত হবে না, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেটা পরিসীমা সেটা হচ্ছে কত না 4 ইন্টু বাহু। তাহলে 4টে বাহুর যোগফল হচ্ছে 128। তাহলে একটা বাহু কত হবে না 128, তাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি না বর্গক্ষেত্রের একটা হচ্ছে বাহু। তাহলে 128কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 32 মিটার হচ্ছে একটি বাহু। তাহলে এবার খুব সহজে আমরা ক্ষেত্রফল, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটা আমরা সহজে করতে পারবো। সেটা হচ্ছে কত না, সেটা হচ্ছে বাহু স্কোয়ার, তাই না। বাহু স্কোয়ার মানে এক্ষেত্রে বাহু হচ্ছে কত 32 গুণিতক 32, তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 1024 বর্গ মিটার। তো এইভাবে আমরা অঙ্কগুলোকে সাজিয়ে নেব। এবং এক্ষেত্রে একটা জিনিস আমাদের দেখা দরকার আছে, সেটা হচ্ছে কি যে যেহেতু বলেছে যে নতুন যে একই পরিসীমা হতে হবে, তাহলে প্রথমে আয়তের ক্ষেত্রে আমরা পরিসীমা বের করলাম এবং এই সেম পরিসীমা হচ্ছে কি না বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে। তো বর্গক্ষেত্রের পরিসীমা মানে আমরা জানি 4 ইন্টু বাহু। তাহলে 4টে বাহুর যোগফল যদি 128 হয় তাহলে একটা বাহু কত 4 দিয়ে ভাগ করবো, 32 মিটার হয়ে গেল। তো এখান থেকে আমরা ক্ষেত্রফল সহজে বের করতে পারবো। ক্ষেত্রফল মানে কি না বাহু স্কোয়ার। তাহলে একটা বাহু যদি 32 হয় তাহলে 32 গুণিতক 32, তো সেক্ষেত্রে নতুন যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল কত হবে না 1024 বর্গমিটার। এবারের অঙ্ক খুবই ভালো অঙ্ক, এসএসসি এমটিএসে এসেছিল 2019 সালে। তো অঙ্কটা আমরা দেখে নিই। বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার, এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার হবে। তার মানে যে বর্গক্ষেত্র আছে তার যে পরিসীমা যেটা সেটাকে বাহু ধরতে বলছে, এবং সেটাকে বাহু ধরার পরে যে নতুন বর্গক্ষেত্র হবে তার পরিসীমা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে এখানে যেটা অঙ্কে দিয়েছে সেটা হচ্ছে কি না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে কর্ণকে বাহু ধরতে হবে। তাহলে কর্ণের সঙ্গে ক্ষেত্রফলের যে সম্পর্ক আমরা একদম শুরুতে যে ফর্মুলাগুলো লিখেছিলাম তার মধ্যে আছে কর্ণ সমান কি না, আমরা লিখেছিলাম যে √2 ইন্টু ক্ষেত্রফল, তাই না। এটা আমরা একদম শুরুতেই লিখেছিলাম। তাহলে এখানে কর্ণ কি আছে না, এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তো 2 গুণিত কত না ক্ষেত্রফল দেওয়া আছে 144। তাহলে কর্ণ আমাদের কত বেরিয়ে যাবে না √144 মানে কত না 12 গুণিতক 12। তাহলে এটা যদি রুটের বাইরে আসে 12, দুটো 12-র মধ্যে একটা 12 বাইরে আসবে এবং √2টা ভিতরে থেকে যাবে। তার মানে এক্ষেত্রে আমাদের কর্ণ যেটা সেটা হচ্ছে কত না 12√2। ঠিক আছে। তাহলে খুব সহজভাবে যে কর্ণের সঙ্গে ক্ষেত্রফলের যে সম্পর্ক একদম শুরুতে যে ফর্মুলা লিখেছিলাম সেটার সঙ্গে বলি যে কর্ণ সমান হচ্ছে কি না √2 ইন্টু ক্ষেত্রফল। তো যদি ক্ষেত্রফল এখানে দেওয়া আছে যে 144, তাহলে সে 2 গুণিত 144, তো সেক্ষেত্রে আমরা খুব সহজে পেয়ে গেলাম কর্ণ হচ্ছে কত না 112√2। তো এখানে বলছে অঙ্কের ক্ষেত্রে যেটা বলছে যে
নতুন যেটা আসছে সেটা হচ্ছে কি না যেটা কর্ণ যেটা বেরোচ্ছে, ঠিক আছে, যে কর্ণ বেরিয়েছে এটার ক্ষেত্রে কী দিয়েছে না বর্গক্ষেত্র বলেছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, তার মানে এক্ষেত্রে দুটোই কী হবে না সমান হবে। তাহলে এখানে দেখো যে বর্গক্ষেত্র বেরিয়েছে তার যে কর্ণ, ঠিক আছে, এর যে কর্ণ, এই কর্ণটাকে কি বলছে না বাহু ধরতে বলছে, এই কর্ণটাকেই বাহু ধরতে বলছে। তাহলে নতুন যে বর্গক্ষেত্র হবে তার কি হবে না তার পরিসীমা কত। তাহলে এক্ষেত্রে আমরা কর্ণ পেয়ে গেছি, সেটা হচ্ছে কত না এইটা। তাহলে পরিসীমা কি হবে না পরিসীমা আমরা জানি সেটা হচ্ছে কি না বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 4টে বাহুর যোগফল, বা সেক্ষেত্রে কি হবে না 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু। তো এক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কত না কর্ণ বেরিয়েছে কত না 12√2, বলে এটাকেই বাহু ধরতে বলছে। তাহলে এটাকে যদি বাহু ধরি তাহলে পরিসীমা কত হবে 4 ইন্টু বাহু। তো 4 ইন্টু বাহু মানে কত 4 ইন্টু 12√2, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 12 4 48, √2 হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। সুতরাং অঙ্ক খুবই ভালো, এমটিএসে আসা অঙ্ক। তো অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যেটার ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা করব, অতিরিক্ত করার কোনো দরকার নেই। যেহেতু এখানে বলেছিল যে কর্ণ কে বাহু ধরতে হবে এবং শুধু ক্ষেত্রফল দেওয়া ছিল, তাহলে আমরা সরাসরি সেই ফর্মুলার ক্ষেত্রে যাব যে কর্ণের সঙ্গে ক্ষেত্রফলে যে সম্পর্কিত যে ফর্মুলা একদম শুরুতেই লিখেছিলাম, কর্ণ সমান হচ্ছে কি না √2 ইন্টু ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল 144 বসিয়ে দিলাম, তো কর্ণ আমাদের বেরিয়ে গেল কত না 12√2। তো এটাকেই বাহু ধরতে বলছে, যেটা কর্ণ বেরিয়েছে 12√2। তাহলে এটা যদি বাহু হয় তাহলে পরিসীমা কী হবে না পরিসীমা নতুন হবে কত না 4 ইন্টু বাহু, বাহু যেহেতু কর্ণ 12√2, তাহলে 4 ইন্টু 12√2, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 48√2 হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে যে অঙ্কগুলো দেখো আজকের যে অঙ্কগুলো এই ধরনের অঙ্ক কিন্তু সাধারণভাবে পরীক্ষায় আসে। তো সুতরাং এই ধরনের অঙ্ক নিয়েই তোমরা প্র্যাকটিস করবে, বা এর আগের দিন আমি যেটা করেছি আয়তক্ষেত্র থেকে সেই ধরনের অঙ্ক, বা আজকে যে অঙ্ক সাধারণভাবে এই টাইপেরই অঙ্ক পরীক্ষায় আসে। তো তোমরা এই টাইপেরই অঙ্ক আজকে যা করালাম বা এর আগের দিন ক্লাসে যা করেছি এই টাইপের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এই ধরনের প্রশ্নই কিন্তু আসে কিন্তু, ঠিক আছে। সুতরাং এই টাইপের নিয়ে তোমার প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করবে। আর এই চ্যানেলে যারা নতুন তারা এই ধরনের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।